This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দীপ ঘোষের বাড়িতে আজ দিনভর ম্যারাথন তল্লাশি চালালো সিবিআই। সকাল থেকে রাত পর্যন্ত 12 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, সন্দীপের বাড়ি থেকে বেশ কিছু নথি ও ফাইল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সবুজ কাপড়ে মোড়া হলুদ রঙের 5 থেকে 6টি ফাইল নিয়ে আরজি করে প্রাক্তন অধ্যক্ষের বাড়ি থেকে বের হন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা বের হতেই বাড়ির বাইরে আসেন সন্দীপ ঘোষ। তাকে দেখে চোর স্লোগান দেন প্রতিবেশীরা। বিভিন্ন ঘর প্রত্যেকটা আনাচে কানাচে তল্লাশি চালানোর পর তদন্তকারী অফিসারদের যে টিম, সেই টিম বেরোল এবং তাদের কাছে বেশ কিছু নথি রয়েছে। তারা সেই বেশ কিছু নথি এবং ডিজিটাল এভিডেন্স, সেই এভিডেন্স তারা বাজেয়াপ্ত করেছিল। তারা যেমন একদিকে তল্লাশিও চালিয়েছে, তার পাশাপাশি সন্দীপ ঘোষকে সেই জিজ্ঞাসাবাদও তারা করেছে এবং তার এই যে গোটা প্রক্রিয়াটাই কিন্তু ভিডিও রেকর্ড করা হয়েছে। এবং দেখা যাচ্ছে নথি, আমার সহকর্মী পিকুকে বলবো যে এই যে সবুজ কাপড়, সেই সবুজ কাপড়ের যে ফাইল, তার মধ্যে বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছেন। সন্দীপ ঘোষকে ঘিরে চোর স্লোগান দেওয়া, চোর ঢুকছে এইখানে যে ঢুকেছে একদম কিডনি চোর, রেপিস্ট চোর, সব চোর। মানে আমরা ওনাকে কখনো দেখতামও না। ইভেন বিগত 7 দিন ধরে একটা জিনিস আমরা দেখছি যে আমাদের সাধারণ মানুষের সেফটি নেই, কিন্তু পুলিশ রীতিমতো এখানে চেয়ার নিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের কোনো প্রোটেকশন নেই। কড়া শাস্তি চাই, আমরা সবাই চাই, শুধু এলাকাবাসী কেন, গোটা দেশ চাইছে যে এই কারাপশনের একটা বন্ধ হওয়া দরকার, একটা দরকার শাস্তি, না হলে দিনের পর দিন এই অরাজনীতিকর জিনিসপত্র চলতে থাকবে। ক্যামেরা পিকুর সঙ্গে সুজয়, টিভি 9 বাংলা, কলকাতা। বাড়ির মাথায় সিংহের মূর্তি দেখলে মনে হবে এই বুঝি গর্জন করলো। সেই সিংহের দুয়ারেও সিবিআই এর গর্জন। আরজিকর তদন্তে হাওড়া সাকরাইলে বিপ্লব সিংহের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রশ্ন হলো, কেন তার বাড়িতে সিবিআই? জানা গিয়েছে বিপ্লব সিংহের সংস্থার সঙ্গে নাকি আরজিকরের বিস্তর যোগাযোগ রয়েছে, আর সেখানেই সন্দীপ ঘোষের হাত ধরে অনিয়ম হয়েছে বলে অভিযোগ। 12 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশির পর বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে সিবিআই। আরজিকর তদন্তে রবিবার সিবিআই এর কার্পেট বম্বিং, 15 জায়গায় তল্লাশি অভিযান, তার মধ্যে একটি ডেস্টিনেশন হাওড়া সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছা। সিবিআই স্ক্যানারে বিপ্লব সিংহ। কে বিপ্লব সিংহ? জানা গিয়েছে মাতারা ট্রেডার্সের কর্ণধার বিপ্লব সিংহ। আরজিকর তদন্তের সঙ্গে মাতারা ট্রেডার্সের কি সম্পর্ক? জানা গিয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম সরবরাহ করে এই সংস্থা। আরজিকরের সঙ্গেও মাতারা ট্রেডার্সের ব্যবসায়িক যোগ। বাড়ির মাথায় সিংহের মুখ। রবিবার 7 সকালে সেই সিংহের ডেরায় বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই। আরজিকরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক। সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন আখতার আলী। সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মে নাকি দোষর ছিল মাতারা ট্রেডার্স। সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মের বিরুদ্ধে এই দিস্তা কেলেঙ্কারির নথি সিবিআইয়ের কাছে জমা পড়েছে। অতীতে স্বাস্থ্য দপ্তর থেকে সম্প্রতি টালা থানা কিংবা আদালত। আরজিকরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনিয়মের একাধিক অভিযোগ করেছেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। তার মধ্যে রয়েছে ইউজি স্কিল ল্যাব নির্মাণে সরকারি তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ। সেই কাজে সন্দীপ ঘোষের নাকি দোষর ছিলেন বিপ্লব সিংহ। 2021 সালে বিপ্লবের সংস্থাকে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে অভিযোগ করে বিকাশ সলিউশন নামে একটি সংস্থা। তারপরও নাকি মাতারা ট্রেডার্সের পুরস্কার প্রাপ্তি। ইউজি স্কিল ল্যাবে 2,97 লক্ষ টাকার বরাত পায় মাতারা ট্রেডার্স। নিয়ম অনুযায়ী টেকনিক্যাল বিডের পর খোলা হয় ফিনান্সিয়াল বিড। অভিযোগ, বিপ্লবের সংস্থাকে বরাত পাইয়ে দিয়ে আগে খোলা হয় ফিনান্সিয়াল বিড। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে যেখানে স্কিল ল্যাব নির্মাণে খরচ হয় 61,47,000 টাকা, সেখানে আরজিকরে একই পরিকাঠামো নির্মাণে খরচ 2,97 লক্ষ টাকা। মুদ্রণ থেকে সাউন্ড সিস্টেম, মাইক ভাড়া কিংবা ঠান্ডা জলের মেশিন, সবকিছুরই নাকি বরাত পেত সন্দীপ ঘনিষ্ঠ মাতারা ট্রেডার্স। এবার উনি যে কারাপশন করতেন, এটা তো সরকারি টাকা, জনগণের টাকা। ডক্টর সন্দীপ ঘোষের একটা ব্যাপার না, এটা একটা অনেক বড় নেক্সাস আছে। প্রশ্ন হলো,
আরজি করে কেন সবকিছুতেই বরাত পেত একটি মাত্র সংস্থা? যার বাড়িতে যাওয়া হয়েছে আজকে মা তারা ট্রেডার্স, সেই সংক্রান্ত একাধিক নথি, সেটা ইউজি স্কিল ল্যাব হতে পারে, সেটা বায়োমেডিক্যাল ওয়েস্ট হতে পারে, সেই সমস্ত নথি কিন্তু সেই সমস্ত কেলেঙ্কারির নথি, যে নথি TV9 ফাঁস করেছিল, সেই নথি, যে নথির প্রেক্ষিতে আপাতত বিপাকে সন্দীপ ঘোষ। কেন মা তারা ট্রেডার্সের প্রতি আরজিকর কর্তৃপক্ষের এত সফট কর্নার? প্রতিবেশীদের দাবি, একসময় গাড়ির নাম্বার প্লেট দেওয়াল লিখন করতেন বিপ্লব সিংহ। সেখান থেকেই নাকি উল্কার গতিতে মা তারা ট্রেডার্সের কর্ণধারের উত্থান। আর্টের কাজ করতো, সব ছবি আঁকতো, এইসবই জানি। শুধু কি সাপ্লাই এইসব করে, এইটুকুই শুনে। বাবা মেডিকেলে কাজ করতো। তো সেই একটা ছোট দোকান ছিল, সেখানে আঁকা টাকা সব হসপিটালের সব আঁকা ঝাঁকার কাজ। বাবা তো ওই আরজি কলেরই বোধহয় মর্গে এতে কাজ করতো। আরজি করে অনিয়ম বেনিয়ম নিয়ে অভিযোগের পাহাড় জমছে। তদন্ত করতে গিয়ে বিপ্লব সিংহের ডেরায় পৌঁছে গিয়েছে সিবিআই। প্রশ্ন হলো, মা তারা ট্রেডার্সের হাত ধরে কি আরজি করে দুর্নীতি ট্রেডিং? সৌরভ দত্ত, সুব্রত ব্যানার্জির রিপোর্ট, TV9 বাংলা। আর এই সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে দিকে দিকে তল্লাশি সিবিআই এর। সাকরাইলের বাসুদেবপুরেও তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। সুমন হাজরা নামে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা তদন্তকারী আধিকারিকদের। সিবিআই আধিকারিকরা যখন যান তখন বাড়িতে ছিলেন না সুমন। প্রায় 20 মিনিট পর বাড়ি ফেরেছেন। সুমনের বাড়ির পাশাপাশি মৌরিগ্রামের পাকুড়তলায় তার দোকানেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। রবিবার দিনভর সিবিআই এর অভিযান। রবিবার বিকালেও সুমন হাজরা সাকরাইলের বাসুদেবপুরে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে অভিযান। প্রথমে সেই বাড়িতে সিবিআইয়ের দল এসে বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে। পরবর্তীকালে দেখা যায় ঠিক 10 থেকে 15 মিনিটের ব্যবধানে সুমন হাজরা তিনি নিজেই চলে আসেন। ইতিমধ্যেই সিবিআইয়ের অফিসাররা কথা বলছেন। মূলত আরজি করে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত করতে গিয়ে আসে বেশ কিছু নাম। তার মধ্যে সুমন হাজরার নাম আসাতেই এই সুমন হাজরার বাড়িতে যেমন অভিযান করছে সিবিআইয়ের অফিসাররা, অন্যদিকে মৌরিগ্রামে সুমন হাজরার যে দোকান রয়েছে সেই দোকানেও রয়েছে সিবিআই অফিসাররা। মূলত তারা জানতে চান কিভাবে এই দুর্নীতি হয়েছে, সেজন্যই একদিকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে তল্লাশি অভিযান। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা, হাওড়া। আর সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতি তদন্তে সিবিআই রেডারে আরজিকর হাসপাতালে খাবারের দোকানের মালিক চন্দন লৌহ। আজ সকাল থেকে চন্দনের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। আর্থিক দুর্নীতি তদন্তে যখন তেড়ে ফুঁড়ে উঠেছে সিবিআই, তখন চন্দন লৌহকে নিয়ে সামনে এলো নতুন তথ্য। চন্দনের সঙ্গে মিলল ময়দানি যোগ। উত্তরপল্লী মিলন সংঘের কর্তা এই চন্দন লৌহ কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলে উত্তরপল্লী মিলন সংঘ। সিএবি লিগের দ্বিতীয় ডিভিশনেও খেলে এই ক্লাব। আইএফ এর গভর্নিং বডির সদস্য চন্দন লৌহ রয়েছেন মেডিকেল কমিটিতেও। চন্দন লৌহ পার্থ ইনস্টিটিউট স্কুলের গ্রুপ ডি কর্মচারী। একসময় ফুটবল খেলতেন চন্দন। ওয়ারি, ঐক্য সম্মেলনী, সোনালী শিবির সহ একাধিক ক্লাবে ফুটবল খেলেছেন। চন্দন লৌহর খাবারের দোকানে আজ ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। দোকানে যাবতীয় কাগজপত্র, ডায়েরি এবং কম্পিউটার খতিয়ে দেখেন তদন্তকারীরা। যদিও চন্দন লৌহর দাবি তিনি সব নিয়ম মেনেই ব্যবসা করেছেন। কি নথি নিয়ে আমার ট্রেড লাইসেন্স আর একটা হসপিটাল থেকে একটা কাগজ ছিল, এটা নিয়ে গেল। আপনার বাড়িতে তো গিয়েছিল সকালে? হ্যাঁ। অভিযোগ হচ্ছে এই দোকান আপনি বেনিয়ম ভাবে দোকানটা নিয়েছেন। সরকারি জমিতে কত থেকে পেয়েছিলেন দোকানটা? একটু হিস্ট্রিটা বলুন। কাগজপত্র ক্লিয়ার আছে? সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আপনি? এতক্ষণ ধরে কি কথা হলো? কাগজপত্র দেখতে চাই। আমার সব কাগজ ক্লিয়ার। তিলোত্তমা ধর্ষণ ও খুনে সিবিআই স্ক্যানারে 10 প্রভাবশালী বহিরাগত চিকিৎসক। মা বাবার আগে তিলোত্তমা খুনের খবর পৌঁছে যায় বহিরাগতদের কাছে। শাসক চিকিৎসক নেতাদের উপস্থিতি নিয়েও এখন নানা প্রশ্ন উঠছে। বারবার কেন ঘটনাস্থলে ঘুরঘুর বহিরাগত চিকিৎসক নেতাদের? তিলোত্তমার মৃত্যুর ধামা চাপা দেওয়াই কি উদ্দেশ্য ছিল? এখন তো সেই প্রশ্নগুলোই উঠছে। এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে। আরজিকর হাসপাতালের সেমিনার হলে তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে।
প্রথম দিন থেকেই এই দাবি করে আসছেন নিহত চিকিৎসকের বাবা মা। একই দাবি আন্দোলনকারী চিকিৎসকদেরও। প্রত্যেকেরই আশঙ্কা সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। খবর, ঘটনার পরই আরজি করে পৌঁছে গিয়েছিলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি সুশান্ত রায়। সঙ্গে গিয়েছিলেন কাউন্সিলের সদস্য এবং তৃণমূলের চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, তাপস চক্রবর্তী, বিপ্লব চন্দ্র, সৌরভ পালরা। সুশান্ত রায় এক্সক্লুসিভলি টিভি9 বাংলাকে জানিয়েছিলেন, যেহেতু তিলোত্তমা মেডিকেল কাউন্সিলের সদস্য তাই হাসপাতালে তারা গিয়েছিলেন। হ্যাঁ, রেপ হয়েছে, মারা গেছে, এই ধরনের কথা বলেছেন। তখন আমাদের কাউন্সিলিং মিটিং চলছিল। কাউন্সিলিং মিটিংটা আমি সুচিত্রাকে সঙ্গে সঙ্গে জানালাম, কারণ যে মেয়েটি মারা গেছে সেটা ডাক্তার, আমাদের কাউন্সিলের মেম্বার একজন, আমাদের কাছ থেকে তো রেজিস্ট্রেশন করা হয়। তখন মেডিকেল কাউন্সিল থেকে আমরা একটা টিম করে, ধরুন আমি, ডক্টর দে, বিরূপাক্ষ ছিল ওখানে, বিরূপাক্ষ, তারপর তাপস চক্রবর্তী, এরকম ভাবে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম ওখানে। প্রশ্নটা হলো, রাজ্যে যেখানে যেখানে চিকিৎসকেরা আক্রান্ত হন তারাও মেডিকেল কাউন্সিলের সদস্য, সুশান্ত রায়রা এভাবে যান? প্রশ্নটা তুলছে চিকিৎসক সংগঠনগুলো। প্রশ্ন তোলা হচ্ছে, দুপুর 12টার সময় সুশান্ত রায় জানতে পাচ্ছেন ধর্ষণ, খুন হয়েছে, বাবা মা কেন জানছে আত্মহত্যা? দুজনের কাছেই ফোন গেছিল, দুটো ফোন দুরকম বয়ান। সুশান্ত রায়কে কে ফোন করলো, কার ফোনে তিনি আরজি করে ছুটে এলেন, নিয়ে এলেন সঙ্গে একেবারে দল বেঁধে সকলকে? কেন? প্রশ্নগুলো তুলছে চিকিৎসক সংগঠন। আরও কয়েকটি ক্ষেত্রে গভীর রহস্য দেখছেন চিকিৎসকরা। তাদের প্রশ্ন, সুশান্ত রায় বা তৃণমূলের চিকিৎসক নেতাদের কে বা কারা ফোন করে ডাকলেন? সারাদিন কেন তারা আরজি করে পড়ে রইলেন? ক্রাইম সিন অর্থাৎ সেমিনার রুমে কেন একাধিকবার গেলেন? তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে কি এমন গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সুশান্ত রায়রা? ওই সব চিকিৎসক নেতারা কিন্তু কেউই আরজি করে সংশ্লিষ্ট নয় বা স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদাধিকারী সেরকম কিছু নয়। স্বাভাবিকভাবে কি তাদের উদ্দেশ্য ছিল, কেন কোন অধিকারী তারা সেখানে প্রবেশ করেছিল, সেটা কিন্তু আজকে তদন্ত সাপেক্ষ। এই সমস্ত প্রমাণ লোপাটে বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে বিভিন্ন জায়গা থেকে। আমরা মনে করি যারা সারাদিন উপস্থিত ছিলেন তাদের সবাইকে তদন্তের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরজি করের ভেতরে বিভিন্ন দুর্নীতিতে এরা যে ভূমিকা পালন করেছে, তাতে এই ঘটনার সঙ্গে এদের সংযুক্তির কিন্তু আশঙ্কা দৃঢ় হয় অবশ্যই। ঘটনার দিন শাসক দলের চিকিৎসক নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। তৃণমূলের অবশ্য বক্তব্য, পরিস্থিতি বুঝে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন কেউ কেউ। এই সমস্ত ব্যক্তিরা যেভাবে স্বাস্থ্য পরিষেবাকে, স্বাস্থ্য ভবনকে যেভাবে কলুষিত করেছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর প্রশ্রয় আছে, মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট মদত আছে। যাবতীয় ভিত্তিহীন অভিযোগ, কোথাও কেউ কারুর ঘুঘুর বাসায় হয়তো কেউ ঘুঘুর বাসা ভাঙতে গেছে, ঘুঘুরা এখন সাধু সেজে পোস্টার দিতে আরম্ভ করছে। যার যার অতৃপ্ত আত্মা রাজনৈতিকভাবে এখন হাওয়ায় ভাসিয়ে দিয়ে সন্দেহের বাতাবরণ, এগুলো বরদাস্ত করা যায়। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, সেদিন যেসব বহিরাগত চিকিৎসক নেতা আরজি করে গিয়েছিলেন তারা প্রত্যেকেই উত্তরবঙ্গ লবির। তিলোত্তমার মৃত্যুর আসল কারণ ধামাচাপা দিতেই তারা সেখানে পৌঁছেছিলেন। পুরো ঘটনায় কোনো চিত্রনাট্য তৈরি হয়েছিল কিনা জানতে চাইছে চিকিৎসক সংগঠনগুলো। তাদের দাবি, এই প্রশ্নের যদি উত্তর পাওয়া যায় তাহলেই তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার রহস্যের যে জট, সেই জট অনেকখানি আলগা হয়ে যাবে। ক্যামেরা অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। দলীয় সংগঠনের নেতাকর্মীদের ওপরই এবার ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সরকারের সপক্ষে সোশ্যাল মিডিয়ায় জোরালো সওয়াল করছেন না দলীয় সংগঠনের নেতাকর্মীরা। বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। দলীয় সংগঠনকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ তৃণমূল নেতার। আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী কাউকে আড়াল করছেন না, মন্তব্য কুণাল ঘোষের। দল দিলে তারপর প্রোগ্রাম করতে হবে কেন? কমিটি করার সময়, কমিটিতে নাম ঢোকাবার সময় খেয়াল থাকে না? আমাদের কম কমিটি, কম পদাধিকারী, আমাদের জনপ্রতিনিধি কম, প্রত্যেকটা অপপ্রচারের কাউন্টার কেন পোস্ট হবে না? সকলের হাতে তো, অধিকাংশের হাতে তো দামি স্মার্টফোন আছে। স্মার্টফোনটা কি লোককে দেখাবার জন্য? সেটা কি দলের বক্তব্য তুলে ধরার জন্য নয়? কেউ কেউ কি পাঁচিলে বসে ভাবছেন নাকি এবার কি হয় মানুষ খারাপ বলবেন? কেন খারাপ বলবেন? মানুষকে সত্যি কথাটা মাথা উঁচু করে
বোঝাতে হবে। যদি কোথাও ভুল থাকে, যে ভুল করেছে তারও শাস্তি হোক। মুখ্যমন্ত্রী কাউকে গার্ড করছেন না, অভিষেক ব্যানার্জি কাউকে গার্ড করছেন না। আমাদের কোনো ভুল পদক্ষেপে যদি কিছু মানুষ ভুল বুঝে থাকেন, তাহলে সবই নয়, সেই ভুলটা ধরিয়ে দেওয়ার কাজটাও তো আমাদেরই করতে হবে, ভুলটা ভাঙানোর কাজটাও তো আমাদেরই করতে হবে। এখানে কয়েকজন মুখে রক্ত তুলে বিষ পান করে যাবেন, একটা পক্ষে বলতে গেলে সিপিএম, বিজেপি বা বাকিদের ওখান থেকে অশ্রাব্য গালিগালাজ আসবে, আমরা বিষ পান করব, আর কমিটিতে বসে থেকে, জনপ্রতিনিধিতে বসে থেকে তাদের ফেসবুকে কোনো পোস্ট দেখতে পাবো না, এটা হতে পারে না।